শুরুটা হয়েছিল নেপালে ২৬টা সোশ্যাল মিডিয়া অ্যাপ বন্ধ করে দেওয়ার ঘটনাকে ঘিরে। এর সঙ্গে যুক্ত হয়েছিল দেশের সীমাহীন দুর্নীতির প্রতিবাদ। সাধারণ মানুষের সঙ্গে দেশের স্কুল কলেজের ছাত্ররা পথে নামে, যাদের বয়স 18 থেকে 26। শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানের রূপ নেয় গোটা এলাকা। বিশাল মিছিল নেপালের পার্লামেন্ট হাউসের দিকে এগিয়ে গেলে ব্যারিকেড দেয় পুলিশ, নামানো হয় সেনাও। শেষ পর্যন্ত ব্যারিকেড ভেঙে এগোতে থাকে বিক্ষুব্ধরা। এরপরে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটায়, ছোড়া হয় জল কামান। কয়েকজনেরই মধ্যে নেপালের পার্লামেন্টে ঢুকে ভাঙচুরও শুরু করে বলে খবর। এরপরে রণক্ষেত্রে চেহারা নেয় গোটা এলাকা। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনতে আগ্নেয়াস্ত্র চালায় পুলিশ এবং সেনা। সংঘর্ষে জানে শেষ হয়ে যায় 20 জন। এরপর রাতে জরুরি ক্যাবিনেট বৈঠক ডাকা হয়। বৈঠকে নাকি প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি স্পষ্ট জানিয়ে দেন 26টা অ্যাপ ব্যানের সিদ্ধান্ত প্রত্যাহার করবেন না, তাতে যদি তাকে ইস্তফা দিতে হয় তবুও না। যদিও পরবর্তীকালে দ্রুত বদলায় প্রেক্ষাপট। মঙ্গলবার 9 সেপ্টেম্বর সকালে জানা যায় সোশ্যাল মিডিয়া অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে নেপাল সরকার। যদিও সোমবারের জারি করা কারফিউ প্রত্যাহার করা হয়নি, কিন্তু মঙ্গলবার বেলা গড়াতেই পরিস্থিতি আরও ঘোরালো হয়। শেষ পর্যন্ত ইস্তফা দেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এরপর সেনার চপারে দেশ ছাড়েন। নেপালের প্রধানমন্ত্রী ইস্তফা মনে করিয়ে দিচ্ছে 2024-এর 5ই অগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার ঘটনা। সেবারও সেনার বিশেষ বিমানে বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। কি বলেছেন তিনি শুনবো। বিভিন্ন রাষ্ট্রের যেভাবে আপরাইজিং হয়েছে, এই ছাত্র যুবদের আপরাইজিং সবচেয়ে সোজা ওদের অ্যাট্রাক্ট করার জন্যে, যেটা আমরা বাংলাদেশে 5ই অগস্ট 2024-এ দেখেছিলাম, তক্তাপলট হয়েছিল এবং সেই দিনই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে পালিয়ে আসতে হয়। একইভাবে আমরা সোমবার দেখলাম গতকাল যে একটা যুব ছাত্র অভ্যুত্থান সামনের থেকে লাগছে এবং বহু যে রিজনগুলো দিয়েছে নেপাল, যে মোনার্কির যে ওরা ফেরত চায়, অথবা করাপশন, অথবা আনএমপ্লয়মেন্ট, বিভিন্ন সব রিজন দিচ্ছে। কিন্তু এত এক লাগছে বাংলাদেশের সঙ্গে, যে বাংলাদেশের যে এই গণ অভ্যুত্থান হয়েছিল এবং ছাত্র যুব সমাজের দ্বারাই গণ অভ্যুত্থান হয়েছিল, একইভাবে আমরা দেখছি কিন্তু নেপালেও একই এই ঘটনা। এবং নেপালে কমপ্লিট যুব সংগঠন এসে গেছে রাস্তায়। এবং আপনি যেটা বারবার বললেন যে 26 না, মানে অবাক হয়েছে আমরা যখন এটা গতবার দেখছি। 13 বছর থেকে 13 বছরের, আমি তাকে শিশু বলবো না যুবক বলবো, আমি জানি 13 বছরের থেকে 26 থেকে 30 বছরের এই যারা আমরা স্ক্রিনে দেখছি, তারা কিন্তু রাস্তায় নেমে পড়েছিল এবং তারা সামনে কিন্তু গুলির সামনেও তাদের পিছিয়ে দেওয়া যায়নি। এবং আমরা দেখেছি 20 জনের বেশি এখন পর্যন্ত তাদের মাথায় গুলি লেগে কিন্তু মৃত্যুবরণ করেছে এবং 150 থেকে 200 জন গুলি অথবা রাবার বুলেটে আঘাত পেয়েছে। এবং আমরা যেটা স্ক্রিনে দেখছি, আজকেও আমরা যখন আলোচনা করছি স্টুডিওতে, নেপাল উত্তাল, নেপাল জ্বলন্ত, নেপালের আগুন লেগেছে একইভাবে যেটা বাংলাদেশে আমরা দেখেছিলাম এই 5ই অগস্টের আগের সপ্তাহে যেভাবে আপরাইজিং বাংলাদেশে হয়েছিল, জামাত পেছনে ছিল। পরে আমরা জানতে পারলাম যে এই যে গণ অভ্যুত্থান করেছিল তার মেন যে আর্কিটেক্ট সে ছিল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমি কর্নেল চৌধুরী একটা জিনিস, এই যে বাংলাদেশের ছবিটা দেখতে দেখতে এখানে আমরা যেমন গণভবনের ছবি দেখতে পাচ্ছি, ঠিক সেম ওলি, কেপি শর্মা ওলি, তার বাড়িতে আজকে এই যে দেখুন সেই ছবিটা, এটা তার বাড়ি, সেটা জ্বালিয়ে দেওয়া হয়েছে। মানে সেখানে গণভবনকে টার্গেট করা হয়েছিল, এখানে কেপি শর্মা ওলির বাড়ি। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কালকে আমরা দেখেছি নেপালের পার্লামেন্ট, সংসদ ভবন, তার গেট জ্বালিয়ে দিয়েছে এবং মানে কোনো কিছুতে আটকানো যাচ্ছে না। তবে আমাদের যেটা নিয়ে আলোচনা করতে হবে, নিশ্চিতভাবে এগুলো তো আমরা স্ক্রিনে দেখছি, কিন্তু এটা হলো কিরম ভাবে, কারা এর পেছনে আছে। এক রাত্রিরে লক্ষ লক্ষ এই যে ছাত্র, এই গণ অভ্যুত্থান, এটা তো রাস্তায় এমনি কেউ বেরিয়ে আসতে পারে না। কে তার ফান্ডিং করলো, কে রিসোর্স দিল, এই যে প্রত্যেকটা বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। এটা হচ্ছে শক্তি মন্ত্রক দীপক খটকা, তার বাড়ি, এবং তার বাড়িতে বিক্ষোভকারীরা ঢুকে রীতিমতো তার বাড়ির থেকে টাকা লুট করেছে বলে আমরা জানতে পারছি। এবং আরো ছবি আমি দেখাতে বলবো প্রোডাকশন টিমকে, এই যে এখানে এই যে টাকা উঠছে,
তার বাড়ি থেকে এই যে টাকা নেওয়া হয়েছে এই যে সাধারণ নেপালি যে স্টুডেন্ট এবং ইউথ, তাদের যে মনের রাগ, এই একটা দিকে রাগ হচ্ছে যে প্রচুর ভাবে ব্যাপক করাপশন হয়েছে, ব্যাপক দুর্নীতি নেপালে হয়েছে। এই ব্যাপক দুর্নীতির জন্যে কেউ না কেউ এটাকে সুড়সুড়ি দিয়েছে এবং গণ অভ্যুত্থান আমরা দেখতে পেয়েছি, এবং আনএমপ্লয়মেন্ট আছে, চাকরি বাকরি নেই। এবং এই যে বিশেষ করে টার্গেট করেছে যে ক্যাবিনেট, যে মন্ত্রীরা যারা আছে, প্রধানমন্ত্রী, তার হোম মিনিস্টার, ইরিগেশন মিনিস্টার, এরা যে লুট করেছে, এই যে সাধারণ মানুষের টাকা লুট হয়েছে, তারা কিন্তু আজকে আমরা যেটা দেখতে পারলাম সেই বাড়িগুলো কিন্তু ছাড়ছে না। এবং আমরা যেটা জানতে পেরেছি আমাদের সোর্সের মাধ্যম থেকে, এদের যারা ছেলে পুলেরা, যেমন এই ক্যাবিনেট মিনিস্টার, তারা যেভাবে লাইফস্টাইল এনজয় করে, তাদের নেপো কিডস বলছে, নেপো কিডস অফ নেপাল, এই নেপো কিডস অফ নেপাল, এই মন্ত্রীদের ছেলেরা যেভাবে লাইফস্টাইল এনজয় করে, ভালো জামা কাপড়, বড় গাড়ি, সেই ওরই সমবয়স্ক যারা নেপালি বাকি যে ইউথ স্টুডেন্ট, তারা সেইভাবে টাকা পায়নি, তাদের কোনো আনএমপ্লয়মেন্ট, তাদের ইনফ্লেশন এত নেপালে বেড়ে গেছে। IMF পর্যন্ত বলেছে যে নেপাল কিন্তু কমপ্লিট ডিভাস্টেশনের প্রসেসে যাচ্ছে। নেপালের যে ব্যাংক, সেগুলো কিন্তু প্রসেস নেই, যে কোনো সময় ক্র্যাশ করবে, সাধারণ মানুষের টাকা পাবে না। সেই জায়গায় যদি এই মন্ত্রীদের ছেলে এই লাইফস্টাইল ইউজ করে প্রত্যেক দিন, সেটা এই গণমাধ্যমে সোশ্যাল মিডিয়ায় দেখছিল, তাই প্রথম কি করলো ওলি গভর্নমেন্ট, এই 2-3 দিন আগে কমপ্লিট সোশ্যাল মিডিয়া ব্যান করে দিল। যে ওরা জানতে পারছিল যে এই যে আপরাইজিং, এইটার একটা প্রতিচ্ছবি সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে চলে আসছিল, তাই প্রথম আঘাত করলো এই গণমাধ্যমকে। যেই দিন গণমাধ্যম আঘাত করলো এই নেপাল গভর্নমেন্ট, এই মানুষকে আর ধরে রাখা হলো না। জলের স্রোতের মতন বিভিন্ন জায়গায়, এটা শুধু কিন্তু কাঠমান্ডুতে হচ্ছে না, পুরো নেপাল, সে পোখরান হোক, কাঠমান্ডু হোক, ইস্টার্ন সাইড হোক, ওয়েস্টার্ন, কমপ্লিট কিন্তু সব এই যুবতীরা রাস্তায়, দেখবে যুবতীরাও রাস্তায় নেমে কিন্তু লড়াই করছে। তার মানে মনে কতটা রাগ আছে, তারা আজকে রাস্তায় নেমে। বাংলাদেশের সঙ্গে আমরা যদি তুলনা করি কর্নেল চৌধুরী, বাংলাদেশেও তো কোটা সংস্কার নিয়ে শুরু হয়েছিল আন্দোলনটা, তারপর সেটা কি ভয়ানক পর্যায়ে গেল, গোটা বাংলাদেশের মানুষ এখনো সেটা প্রত্যক্ষ করছে। নেপালের পরিস্থিতিও যদি এই দিকেই যায়, আমরা যদি একটু অতীত ঘাটি, আমরা যদি ইজিপ্ট থেকে দেখি বা তারও আগে থেকে যদি আমরা দেখি, এর পেছনেও কি সেই ইতিহাসের পরম্পরাটা লুকিয়ে রয়েছে বলে আপনি বলবেন? ইতিহাসটা লুকিয়ে রেখেছে, আপনি একদম সঠিক বললেন। কারণ কোনো না কোনো জায়গায় সিআইএ এর একটা কাজ দেখা যাচ্ছে, সে টেমপ্লেটটা সেম। পুরো বিশ্বে যেসব রাষ্ট্রে আপনি যেসব নাম নিলেন, মিশর হোক, আপরাইজিং যেটা হয়েছিল, আরব স্প্রিং হয়েছিল, সমস্ত জায়গায় কোনো না কোনো জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের হাত ছিল। এবং আজকে বাংলাদেশ নিয়ে পরিষ্কার, বাংলাদেশে যে তক্তা পলট হলো, কেন হলো? ভারতকে অশান্ত করা, ভারতকে ভাঙা, ভারতের উত্তর পূর্ব রাজ্যকে অশান্ত করা। একইভাবে নেপালের সঙ্গে ভারত 1751 কিলোমিটার, 1751 কিলোমিটার, এবং আমাদের ভিসা লাগে না, মানে যে কেউ যেতে পারে, যে কেউ আসতে পারে। এবং আমরা জেনেছি কদিন আগে বিহারে নেপাল থেকে 3-4 জন জৈশে মোহাম্মদের জঙ্গি ঢুকেছে, এবং ISI-র একটা বড় ঘাঁটি নেপালে আছে, আমরা জানি, CIA আছে। আমি আগেও আজ তাক বাংলায় বলেছি যে ISI ভীষণভাবে অ্যাক্টিভ নেপালে। কারণ আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।